Hello there. Welcome to the video of portfolio management. আহ, এই ভিডিওটা আমি বানাচ্ছি কারণ পোর্টফোলিও ম্যানেজমেন্টে আমি যা যা স্টাডি করব সেই স্টাডি করা বিষয়গুলো থেকে আমি যা যা বুঝবো আমার যে অবজারভেশনস অ্যান্ড আমার যে আন্ডারস্ট্যান্ডিংস সেগুলো আমি ভিডিওতে তুলে ধরবো আর কি. So that is the main purpose of this video, and if any of you are watching this video, uh, I'm making sure that you are going to understand portfolio management as easy as possible. So before starting our discussion, আমি একটা ডিসক্লেমার দিতে চাই. ফুল যে ভিডিওটা বানাবো এখানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট নিয়ে সেখানে এখানে হচ্ছে কমপ্লিট ক্রেডিট আমি দিব কামরুল স্যারকে. আমাদের কামরুল স্যারকে আমি ফুল ক্রেডিট দিব বিকজ কামরুল স্যার হচ্ছে যা যা বুঝিয়েছেন ক্লাস, আমি ওনার ক্লাস যা যা বুঝেছি এবং ওনার কাছ থেকে উনি এই স্লাইডটা উনি প্রিপেয়ার করেছেন. সো ওনার এই স্লাইড অ্যান্ড উনি যা যা ক্লাসে ওনার কাছ থেকে যা যা বুঝতে পারছি সেইগুলো আমি এইখানে এই ভিডিওতে রিফ্লেক্ট করব. আই এম জাস্ট কপিং অ্যান্ড পেস্টিং what I have understood from his classes in this video, and adding to that আমি নিজেরও কিছু আন্ডারস্ট্যান্ডিংস, নিজেরও কিছু অবজারভেশনস, নিজেরও কিছু ইনসাইটস আমি দেওয়ার চেষ্টা করব. সো ইয়াপ, লেটস জাম্প ইনটু দ্য ডিসকাশন. অলরাইট, সো আমি শুরু করছি চ্যাপ্টার 2 থেকে. চ্যাপ্টার 2 ইজ অল অ্যাবাউট দ্য আমি টাইটেল জানি না. লেট মি লুক এট দ্য টাইটেল. অলরাইট, এটা আমাদের চ্যাপ্টার 2 না, অ্যাকচুয়ালি চ্যাপ্টার 4. ইটস অ্যাবাউট দ্য মিন ভেরিয়েন্স পোর্টফোলিও থিওরি. আমরা মূলত এখানে মিন এবং ভেরিয়েন্স, যেটা মেইনলি একটা পোর্টফোলিওর একটা একটা অ্যাসেটের ক্যারেক্টারিস্টিককে রিপ্রেজেন্ট করে, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানবো এখানে. সো অলরাইট, সো চ্যাপ্টার 4 এর স্লাইড, and I'll start discussion from now. All right. Characteristics of the opportunity set under risk. Existence of risk means that investor can no longer associate a single number of payoff with investment in any asset. So basically এখানে যেটা বলার চেষ্টা করতেছে সেটা হচ্ছে আমাদের যখন একটা সিঙ্গেল রিটার্ন থাকবে, আহ, সেই সিঙ্গেল রিটার্ন যেরকম থাকে, ধরলাম হচ্ছে আমাদের একটা অ্যাসেট এস, এই অ্যাসেট এস ধরলাম 10% রিটার্ন দিবে ইন 2 months. In 2 month period এটা একটা সিঙ্গেল রিটার্ন দিচ্ছে 10% রিটার্ন. There is no other things like inflation or any other factors. We are considering that 10% একটা সিঙ্গেল রিটার্ন দিচ্ছে. So you cannot assign anything to this return simply if you consider that 10% return will generate without considering any other factors, without taking into consideration any other factors, সেক্ষেত্রে এটা কোনো রিস্ক রিটার্ন হয় না, এটা রিস্ক ফ্রি হয় সাধারণত, একটা সিঙ্গেল রিটার্ন সিঙ্গেল পে অফ দিচ্ছে. বাট হোয়াট হ্যাপেন্স যখন আমাদের মাল্টিপল রিটার্নস জেনারেটেড হয়, ধরলাম এই এই অ্যাসেটটা 10% রিটার্নের বদলে এস অ্যাসেটটা হচ্ছে কোনো একটা টাইম পিরিয়ড, ধরলাম T1 এসে সে দিচ্ছে হচ্ছে গিয়ে 11%, T2 সে এসে দিচ্ছে হচ্ছে গিয়ে 12%, T3 সে দিচ্ছে 9%. So these are the multiple returns, and these multiple returns create the risk, and that's why these multiple returns, as they create the risk, we assign probability to each of these returns. এই যে মাল্টিপল রিটার্ন দেখতে পাচ্ছি আমরা, এখানে রিস্ক আছে বলে আমরা এগুলোতে প্রবাবিলিটি অ্যাসাইন করে থাকি প্রত্যেকটা রিটার্ন টাইম পিরিয়ড রিটার্নের সাথে, to to take into consideration about the risk. আমরা রিস্কের জন্য এরকম না, মানে মাল্টিপল রিটার্ন যখন থাকে আমরা প্রবাবিলিটি অ্যাসাইন করি, সেটা হাউ ক্যান আই সে, যখন
একটা রিটার্ন তো আমরা 100% সার্টিনটি হিসেবে বলতে পারি না, লাইক 10% এখানে উইথ সার্টিনটি বলতেছিলাম। মাল্টিপল রিটার্ন এখানে অ্যাসেট জেনারেট করতেছে। 11% যে হবে T1 এ সেটা সবসময় সম্ভব না। এটা 9% হতে পারতো, 7% হতে পারতো, এটা 10% হতে পারতো, 14% হতে পারতো। সো there are multiple possibilities. So there is a risk, and here we just assign probability to each of the return. আচ্ছা, সো এটা নিয়ে আমরা বেশি ডিসকাশন না যাই, জাস্ট আমরা ফর দ্য সিম্পলিসিটি আমরা এটুকু মনে রাখি, মাল্টিপল রিটার্নসে রিস্ক থাকে, সিঙ্গেল রিটার্নে রিস্ক থাকে না। এবং হচ্ছে আমরা যখন মাল্টিপল সিরিজ অফ রিটার্ন থাকে তখন সেক্ষেত্রে আমরা প্রবাবিলিটি অ্যাসাইন করি। Two most frequently used implied attributes of such a distribution are measure of central tendency called expected return, and another is the dispersion called standard deviation. We all know these things. এই জন্য আমি এখানে আর গেলাম না। Investors should not and in fact do not hold আচ্ছা একটা মিনিট, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউশনটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করি, like this, right? So if we want to have an understanding about the characteristics of the distribution, we tend to see the mean and the standard deviation. So আমি যতটুকু জানি x bar plus minus 3 standard deviation covers almost 99 point something or 97 point something of percent of the distribution. সো এর জন্য বলা হচ্ছে যে অ্যাট্রিবিউটস অফ সাচ এ ডিস্ট্রিবিউশন দ্বারা বোঝাচ্ছে রিটার্নের যে ডিস্ট্রিবিউশন সেটাকে আমরা বুঝতে এক্সপেক্টেড রিটার্ন অর্থাৎ মিন এক্স বার অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটার আশ্রয় গ্রহণ করি। আমি এই ডিসকাশনে পরে আসবো। ফর সিম্পলিসিটি আমি আর এটা নিয়ে বেশি কথাবার্তা বললাম না, খালি একটুকু বললাম এক্সপেক্টেড রিটার্ন দেখি আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখি। নর্মালি এটা রিটার্ন যখন আমরা রিটার্নের ক্যারেক্টারিস্টিক্স বোঝার চেষ্টা করি, আমি এই ডিসকাশনে আসবো সামনে, এটা নিয়ে খুব সুন্দর একটা ডিসকাশন হবে। আমি আগে আগে একটা স্পয়লার দিয়ে দিলাম, আচ্ছা সমস্যা নাই। Investors should not and in fact do not hold single assets, they hold groups or portfolio of assets. আহ, হ্যাঁ, সো এখানে হচ্ছে যেহেতু ইনভেস্টররা পোর্টফোলিও হোল্ড করে, সেই কারণে তাদের দেখা যায় যে আহ, আমাদেরকে এই একটা ইন্ডিভিজুয়াল অ্যাসেটের ক্ষেত্রে যে রিটার্ন রিস্ক বের করতে হয়, পোর্টফোলিওর ক্ষেত্রে রিটার্ন রিস্কের যে ক্যালকুলেশনটা সেটা একটু ডিফারেন্ট হয়ে যায়। এইটাই কিন্তু এইটাকে ঘিরেই কিন্তু আমাদের পুরো চ্যাপ্টারে আলোচনাটা করা হবে। One important aspect of this analysis is that the risk on a portfolio is more complex than a simple average of the risk on individual assets. It is true because একটা ইন্ডিভিজুয়াল অ্যাসেটের ক্ষেত্রে আমরা যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা রিস্কটাকে বোঝার চেষ্টা করি, তখন আমরা জাস্ট ওই সিঙ্গেল অ্যাসেটের রিটার্নগুলো সেটার অ্যাভারেজ থেকে এগুলোর মাইনাস করে করে ওটার স্কোয়ার রুট করে আমরা রিস্কটাকে বোঝার চেষ্টা করি। মোদ্দা কথা, একটা সিঙ্গেল অ্যাসেটের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে রিস্ক আমরা ইজিলি বুঝতে পারি। বাট হোয়াট হ্যাপেন্স ইন এ পোর্টফোলিও, যেখানে আমরা একটা জাস্ট নর্মাল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়েই আমরা সবকিছু, মানে আমরা যেভাবে দেখতাম এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়েই সবকিছু সমাধান করা এইখানে সম্ভব না। শুধু এইটা দ্বারা আমরা একটা পোর্টফোলিওর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে আমরা কভার করতে পারি না। পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনেক ব্রড একটা জিনিস, যেখানে আমাদের ওয়েটের ব্যাপার থাকে, সেখানে আমাদের কোরিলেশনের ব্যাপার থাকে। সো সেই বিষয়গুলো আমাদেরকে কনসিডারেশনে আনতে হয়, যেটা নিয়ে আমি সামনে বলবো। সো পোর্টফোলিও রিস্ক ইজ অ্যাকচুয়ালি মাচ মোর কমপ্লেক্স দেন দ্য রিস্ক অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যাসেট। আচ্ছা, বেশি সময় লাগাই ফেলতেছি এইসবে, আমাদের অনেক ডিসকাশন আছে এখানে। আন্ডার রিস্ক the outcome of any action is not only uh, known with certainty, and outcomes are usually represented by a frequency function. তো এখানে আর কি যেটা বলার চেষ্টা করতেছে যে আহ, any any action is not known with certainty, এটা জানায়, and outcomes are usually represented by a frequency function. সো এই যে যে আমাদের আউটকাম গুলো দেওয়া থাকে, ধরলাম রিটার্ন হচ্ছে একটা আউটকাম। সো 10%, আচ্ছা আমি বলতেছি এখানে তো দেওয়া আছে, রিটার্নটা দেওয়া আছে
এই রিটার্নগুলো সার্টেনটির সাথে বলা যাচ্ছে না, আমি একটু আগে এই ডিসকাশনটা করছি, এটা সার্টেনলি বলতে পারতেছি না 12% রিটার্ন হবে, সো উই অ্যাসাইন প্রবাবিলিটি। As we cannot say that this 12% will be achieved with 100% certainty, we assign probability to each of the return. That's where these are become risky, and also as they are risky, we are assigning the probability. So under risk, এখানে বলতেছে under risk the outcome of any action is not known with certainty. রিস্কের কারণে কিন্তু আমরা এটাকে 100% দ্বারা বলতে পারতেছি না, and outcomes are usually represented by frequency function. ফ্রিকোয়েন্সি ফাংশনটাকে আমরা probability দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। Sorry for the cough. আমি a frequency function is a listing of all possible outcomes along with the probability occurrence of each. আমি এটা বলছি। In general, it takes at least two summary measures to capture the relevant information about the frequency function. Uh, to another measure dispersion and the value. আচ্ছা, ফ্রিকোয়েন্সি ফাংশন, মোদ্দা কথা হচ্ছে কি অ্যাভারেজ ভ্যালু আর ডিসপারশন আমরা দেখার ট্রাই করি, এখানে এই কথাটাই বলার চেষ্টা করতেছে। These are becoming very boring discussion, I know, but things will get more and more interesting as we go forward. Okay. Statisticians usually use the term expected value to refer to the what is commonly known as average, blah blah blah. We know that. We know this. এটা আমাদের জানা আছে। এটা হচ্ছে কি যদি আমাদের ইকুয়াল প্রবাবিলিটি থাকে সেক্ষেত্রে এক্সপেক্টেড রিটার্ন হয় এরকম, যদি হচ্ছে কি আনইকুয়াল প্রবাবিলিটি থাকে তখন এক্সপেক্টেড রিটার্ন হয় এরকম, অ্যান্ড হচ্ছে আমরা এক্সপেক্টেড রিটার্নকে আমরা এটা দ্বারা আমরা ইন্ডিকেট করতে পারি। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, এখানে খুব গুরুত্বপূর্ণ কথাটা যেটা আছে সেটা হচ্ছে আমরা এক্সপেক্টেড রিটার্ন যে লিখি, if you have if you have knowledge of statistics at intermediate level you can relate, but no problem if you cannot relate, I will try to explain it easily in this video. এক্সপেক্টেড রিটার্নের যে এটা দ্বারা আমরা যেই করতেছি এটা বেসিক্যালি কিচ্ছু না, জাস্ট এটাকে আমরা এইভাবে আমরা করতে পারি, এভাবে আমরা বলতে পারি expected value. All right, so this is what we can say যে এক্সপেকটেশনের যে কিছু প্রিন্সিপালস আছে সেটার মধ্যে এটা হচ্ছে একটা, যে সাম অফ দ্য ভেরিয়েবলস এর এক্সপেকটেশন হবে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল ইসের ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল গুলার যে অ্যাভারেজ সেটাই সেটার সামেশন হবে এটা, মানে সোজা কথা এক্সপেক্টেড অফ এক্স প্লাস ওয়াই, যেখানে এক্স ওয়াই হচ্ছে ভেরিয়েবল, সমান সমান ex প্লাস ey, আর ex মানে আমরা জানি x বার আর ey আমরা জানি y বার, এটা এখানে বলছে। এটা হচ্ছে কি যখন কোনো কনস্ট্যান্ট যখন আমাদের মাল্টিপ্লাইড অবস্থা থাকে তখন আমরা কনস্ট্যান্টটাকে এক পাশে আলাদা করে রেখে জাস্ট ভেরিয়েবলের সাথে আমরা এক্সপেকটেশনটাকে ট্যাগ করে দিতে পারি। ফর এক্সাম্পল এটা যদি এখানে এখানে যেটা আছে সি ইন্টু আর, আর ধরলাম ভেরিয়েবল, সি হচ্ছে কনস্ট্যান্ট, সো এটাকে সিটাকে আমি আলাদা রাখলাম আর এক্সপেকটেশনের সাথে আরটাকে জোড়া লাগাই দিলাম, সো ইট বিকামস সি আর বার। অলরাইট, এটা আমি আর এক্সপ্লেন করলাম না, এটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন কিভাবে বের করছে, 14 ইন্টু 1/3, 10 ইন্টু 1/3, 6 ইন্টু 1/3, এগুলো ওয়েটেড এভারেজ করে 10% আসছে এখানে। লাইকওয়াইজ অ্যাসেট 2 এন্ড অ্যাসেট 3 এর ক্ষেত্রে এইগুলো আসছে। These are all known to us. Now things move to the dispersion level. Am I missing something here? I guess not. I guess not. I'm not missing something. Anything. Okay. Now let's move to the measure of dispersion. Dispersion এর ক্ষেত্রে আমরা এখানে মিনের আচ্ছা একটা কথা আমি বলতে এখন যেটা আমার মনে পড়লো আর কি, ফর আওয়ার ফর ফর আওয়ার ফর আওয়ার বেটার আন্ডারস্ট্যান্ডিং আমরা এটা একটু মনে রাখার চেষ্টা করব।
ইটাকে যখন আমরা ভাঙবো তখন আমরা সমান সমান 1/n দ্বারা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। ফর এক্সাম্পল, if we say e ri minus r bar হোল স্কোয়ার, এটাকে আমরা এভাবে আমরা বলতে পারি, এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, লাইক summation of ri minus r bar by n। এভাবে আমরা এটাকে রিপ্রেজেন্ট, এভাবে আমরা করতে পারি, প্রকাশ করতে পারি আর কি। এটা একটু আমাদের মনে রাখা দরকার, ই সমান সমান ই কে আমরা ভাঙলে 1/n পাইতে পারি। ই কে যদি আমরা করতে চাই, অন্যভাবে যদি প্রকাশ করতে চাই, তাহলে আমরা এভাবে প্রকাশ করতে পারবো। এভাবে আমাদেরকে একটু করতে হবে, এই এক্সপ্রেশনে আমাদের প্রকাশ করতে হবে। অর্থাৎ আমি যেটা বলার চেষ্টা করতেছি, ই সমান সমান 1/n, ইটাকে যখন আমরা ভাঙবো, এই যে এটাকে আমরা যখন ভাঙতেছি সমান সমান, তখন আমরা 1/n এনে পড়ছি এখানে। এটা আমাদের একটু মাথায় রাখা লাগবে, ই থেকে ভেঙে 1/n হয়ে গেছে। এটা ইকুয়াল প্রবাবিলিটি ক্ষেত্রে কেমনে ডিসপারশনটা হবে সেটা বলতেছে। এটা হচ্ছে আনইকুয়াল প্রবাবিলিটি ক্ষেত্রে ডিসপারশন কিরকম হবে সেটা বলতেছে, ভেরিয়েন্স আর কি। অ্যান্ড এখানে হচ্ছে চারটা অ্যাসেট দেওয়া আছে, অ্যাসেট 1, 2, 3 and 5, অ্যান্ড অ্যানাদার অ্যাসেট দেওয়া আছে, অ্যাসেট 4। খুব ভালো মতো এখানে লক্ষ্য রাখতে হবে একটা জিনিস, আমি এখানে গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে অ্যাসেট 1, 2, 3 and 5, এই চারটা অ্যাসেট একটা মার্কেট, এই চারটা অ্যাসেটকে প্রভাবিত করে মার্কেট কন্ডিশন। অনলি মার্কেট কন্ডিশন এফেক্টস দিস ফোর অ্যাসেটস। What about asset 4? Asset 4 is impacted by only the rainfall condition. This doesn't get impacted by the market condition. Rather, it is independent. The asset 4 is independent from these four assets and it is only being impacted by the rainfall condition. So therefore, এখানে যেটা হয়েছে যে আমাদের এই চারটা অ্যাসেটের রিটার্নের যে এইগুলো আছে, এই রিটার্নের ধারাগুলো থেকে আমাদের অ্যাসেট 4 রিটার্নের ধারাকে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে ট্রিট করতে হবে। অলরাইট, এখন মনে হতে পারে যে গুড কন্ডিশনে 16% দিচ্ছে অ্যাসেট 5, প্লেন্টিফুল কন্ডিশনে 16% রিটার্ন দিচ্ছে, doesn't that co-movement, it does, aren't there co-movement? হ্যাঁ, co-movement you can say যে হ্যাঁ co-movement তোমার এখানে রিটার্ন দেখে হয়তো বলতে পারতো, মানে মনে হচ্ছে যে ইয়েস co-movement হচ্ছে, বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, co-movement co-movement কখন হবে, যখন যখন দুইটা দুইটা অ্যাসেট আমরা দুইটা অ্যাসেট যদি দেখি যে সেম কন্ডিশনে রিয়্যাক্ট করতেছে, দুইটা অ্যাসেট সেম কন্ডিশনে রিয়্যাক্ট করতেছে, তখন আমরা কো মুভমেন্টটাকে আমরা ট্যাগ করতে পারি। বাট হোয়াট হ্যাপেন্স ইন টার্মস অফ দ্য condition where, in terms of the scenario where two assets two assets react differently to two different conditions. Asset 5 is reacting to market condition and asset 4 is reacting to rainfall condition. So you cannot just simply just conclude that asset 5 আর asset 4 এর co-movement হচ্ছে, তার মানে হচ্ছে কি there is a correlation of 1, এরকম ভাবে এরকম ভাবে হচ্ছে। বিষয়টা আসলে এরকম না। দুইটা অ্যাসেট যখন আমরা দেখব যে দুইটা আলাদা আলাদা কন্ডিশন দ্বারা আলাদা আলাদা কন্ডিশন দ্বারা ইম্প্যাক্টেড হচ্ছে, তখন জিনিসটা আসলে অন্যরকম হয়ে যায়, জিনিসটা আসলে সেম থাকে না। তখন জিনিসটা হয়ে যায় হচ্ছে গিয়ে আমরা তখন কোরিলেশন দ্বারা জাজ করব না, তখন আমরা জাজ করব প্রবাবিলিটির বেসিসে। এটা আমরা আসতেছি আমার সামনে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানেও কিন্তু ডাইভার্সিফিকেশন বিষয়টা আসতেছে। আমি ডিসকাশনটা একটু সিম্পলি করি, আমি আবারও বলি, অ্যাসেট 1, 2, 3, 5 মার্কেট কন্ডিশন দ্বারা ইম্প্যাক্ট হচ্ছে, অ্যাসেট 4 রেইনফল কন্ডিশন দ্বারা ইম্প্যাক্ট হচ্ছে।
এখন আমি যদি অ্যাসেট 5 কে পিক করি আর অ্যাসেট 4 কে পিক করি, তাহলে দেখতে পাবো 16% রিটার্ন হচ্ছে, 10% রিটার্ন হচ্ছে, 4% রিটার্ন হচ্ছে, রিটার্ন দেখতেছি। বাট যদি কন্ডিশন দেখি, দুইটা কিন্তু আলাদা আলাদা কন্ডিশনে রিয়াক্ট করতেছে। রেইনফল, এই অ্যাসেট 4 এ রেইনফল যখন বেশি হচ্ছে তখন 16% রিটার্ন দিচ্ছে, আর অ্যাসেট 5 যখন মার্কেট কন্ডিশন ভালো হচ্ছে তখন 16% রিটার্ন দিচ্ছে। এখন আমি এই দুইটা রিটার্নের এই নাম্বারস গুলো দেখে আমি জাস্ট কোরিলেশন ক্যালকুলেট করলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি পোর্টফোলিওর যে ডাইভার্সিফিকেশনের লেভেলটা আমরা অ্যাকচুয়ালি জাজ করতে পারবো না। আমাদেরকে ডাইভার্সিফিকেশন লেভেলটা জাজ করতে হলে সেক্ষেত্রে আমাদের কোরিলেশনটা এখানে কাজ করবে না। হোয়াই কোরিলেশনটা আমাদের এখানে ভালো মন্দ কাজ করতেছে না? বিকজ দিস টু অ্যাসেটস আর বিং ইম্প্যাক্টেড বাই ডিফারেন্ট কন্ডিশনস। এটা আমার অবজারভেশন থেকে বলতেছি, বাই দ্য ওয়ে, এটা আমি এখান থেকে যা বুঝছি আর কি সেটা বলতেছি। সো আমরা, হ্যাঁ, কোরিলেশনের কথাটা আসবো, কিন্তু দুইটা অ্যাসেটের যখন দুইটা ডিফারেন্ট কন্ডিশন দ্বারা এফেক্টেড হয় তখন সেটাকে আমরা সিম্পলি কোরিলেশন দ্বারা ট্রিট না করে সেটাকে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দ্বারা ট্রিট করার চেষ্টা করি। সো এটা আমাদের মাথায় রাখা লাগবে। ওকে, আমি এই ডিসকাশনে আবারও আসবো, সমস্যা নাই। অ্যাভারেজ অ্যাবসলিউট ডেভিয়েশন এটা কিচ্ছু না, এটা সিম্পলি xi minus x bar divided by n, অ্যাবসলিউট, দ্যাটস ইট, অ্যাবসলিউট, দ্যাটস ইট। এটা কি হ্যাঁ, আচ্ছা, আমি এখানে 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 অ্যাভারেজ অ্যাবসলিউট ডেভিয়েশন, এখানে আমি স্কোয়ার দিয়ে দিলাম, সমস্যা নেই। না না না, অ্যাবসলিউট ডেভিয়েশন, এখানে স্ট্যান্ডার্ডও বলে নাই, এখানে কোনো ভ্যারিয়েন্সও বলে নাই, সো আমি আপাতত এইভাবে বলতেছি এটাকে অ্যাবসলিউট ডেভিয়েশন। সেমি ভ্যারিয়েন্সটা একটু ইম্পর্টেন্ট। সেমি ভ্যারিয়েন্সকে আমরা বলি, আমরা যখন একটা এক্সপেক্টেড রিটার্ন যখন আমরা করি, এস্টিমেট করি যে এটা একটা এক্সপেক্টেড রিটার্ন আমার হবে, ধরলাম 8%, 8% থেকে যত উপরে যাবে 10% বা 12%, বাট 8%-এর উপরে যতগুলো আছে সবগুলো অবশ্যই রিস্কের মধ্যে আমরা করতে পারি যে হ্যাঁ এগুলো রিস্কি। আবার 8%-এর নিচে যদি আমরা দেখি 6%, 5%, দিস আর অলসো রিস্কি। এই দুইটাই রিস্কি বিষয়, বাট আমরা দুইটাতেই ভেরিয়েন্সের বিষয়টা থাকে, এই দুইটা থেকে এই ক্ষেত্রেও থাকে, এই ক্ষেত্রেও থাকে। কিন্তু সেমি ভেরিয়েন্স বলতেছে যে শুধু আমরা এই বিষয়গুলো নিয়ে করব, এই বিষয়গুলো নিয়ে আমরা ভেরিয়েন্সটা বের করব, অর্থাৎ আমরা শুধু ডাউন সাইড রিস্ক রিলেটিভ টু এ বেঞ্চমার্ক আমরা দেখার চেষ্টা করব, নট আপসাইড রিস্কের বিষয়টা। কারণ আপসাইড রিস্কটা ভালো, রিটার্ন রিটার্ন বেশি হওয়া ভালো, আমরা ডাউন সাইড রিটার্ন নিয়ে গবেষণা করব, নট আপসাইড রিটার্ন নিয়ে। সো এটাই সেমি ভেরিয়েন্স, এইটুকু অংশটাকে আমরা সেমি ভেরিয়েন্স দ্বারা এক্সপ্রেস করতে পারি। লো পার্শিয়াল লো পার্শিয়াল মোমেন্টস হচ্ছে যখন আমরা রিস্ক ফ্রি রিটার্নের সাথে আমরা যখন আমাদের রিটার্নগুলোকে কম্পেয়ার করি, কম্পারিজন মেক করি, যখন আমরা হচ্ছে রিস্ক ফ্রি রিটার্নের সাথে আমরা যখন কোনো রিটার্নগুলো, যখন আমরা নর্মাল রিটার্নগুলোর কম্পারিজন করি তখন সেটা হয় লোয়ার পার্শিয়াল মোমেন্টস। ভ্যালু অ্যাট রিস্ক বা ভার মেজার, ভার ভার বা ভ্যালু অ্যাট রিস্ক হচ্ছে এটা মিন করতেছে যে আমার আউট অফ এন নাম্বার অফ ট্রেডিং ডেজ, একদিনে আমার মিনিমাম কত পার্সেন্ট লস হওয়ার সম্ভাবনা কত, ভার হচ্ছে সেটার একটা মেজারমেন্ট দেয়। ফর এক্সাম্পল, যদি একটা আউটকাম যদি একটা আউটকামের বৈশিষ্ট্য যদি এরকম থাকে যে ওই আউটকামে 5% হচ্ছে কি বেলো -3%, ওই আউটকামের বা ওই স্যাম্পলের বৈশিষ্ট্য যদি এরকম হয় তাহলে আমরা বলতে পারি পপুলেশন বা একদম ট্রেডিং ডেইসের যে পপুলেশনটাকে, সেটার সাথে আমরা যদি এই 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 5%-এর বিষয়টাকে যদি আমরা ট্যাগ করি, ফর এক্সাম্পল এখানে বলতেছে আউটকামে 5%, তাহলে আমরা পুরো টোটাল ট্রেডিং ডে এর 5% যত আসে
তত মানে 5% তত দিনে আমাদের মিনিমাম কত লস হতে পারে এবং সেই লস হওয়ার প্রবাবিলিটি আমাদের কত সেটা হচ্ছে কি আমাদের দেখার চেষ্টা করি। আচ্ছা, আমি যদি আরো ইজিলি বলতে চাই আমি এই উদাহরণে আসি ওখানে। বাট এটাও ঠিক আছে। আমি এটার রেফারেন্স থেকে আমি হচ্ছে সিএফএ ইনভেস্টমেন্ট ফাউন্ডেশনের ম্যাটেরিয়াল থেকে বলতেছিলাম, ওখানে ছিল, বাট আমি এখানে আরো একটু ইজিলি বলি। 5% অফ দ্য আউটকামস হচ্ছে -30%। আর এখন হচ্ছে গিয়ে 5% অফ দ্য টাইম, এটা কি মিন করতেছে, ডিসিশন মেকার কোনটা নিয়ে কনসার্ন, সেটা হচ্ছে গিয়ে 5% অফ দ্য ট্রেডিং ডেজে -30% ইজ দ্য ভ্যালু অ্যাট রিস্ক। অর্থাৎ হচ্ছে আহ, আচ্ছা এখানে কি, how poor the outcomes are 5% of the time. হুম 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 5% অফ দ্য আউটকামসকে যদি আমরা দেখি -30% রিটার্ন দিচ্ছে, তাহলে হচ্ছে গিয়ে 5% অফ দ্য টাইম আমাদের -30% ভ্যালু অ্যাট রিস্ক মানে থাক, মিনিমাম মিনিমাম লস, মিনিমাম এক্সপেক্টেড লস হবে -30%, এবং সেটা হচ্ছে 5% অফ দ্য টাইম। আমি এই এক্সাম্পলটা একটু ভালো মতো দেওয়ার চেষ্টা করি। লেটস সে আমাদের 5% daily VaR of the portfolio is, let's say এটাই নিলাম -30%. What does it mean actually? এটাই মিন করে যে if there are trading days of 30 days বা 20 days, তাহলে 20 days যদি ট্রেডিং ডে হয় তাহলে 20 into 5% আর 1, অর্থাৎ at least একদিনে, এটা 1 দ্বারা বোঝাচ্ছে at least আমাদের একদিনে, একদিন হবে মানে out of 20 trading days there will be one day, out of 20 trading days there will be one day when the expected when the minimum loss incur will be -30%. সো এটাই হচ্ছে ভারের ইন্টারপ্রিটেশন। এটা কার্মল স্যার দিছিলেন, ইজিলি এটা আর একটু ইজিলি বোঝা যায়। অলরাইট, খুব স্লোলি আগাচ্ছি, খুব খুব বোরিং হচ্ছে ডিসকাশন গুলা, বাট ট্রাস্ট মি দিস উইল বিকাম মোর ইন্টারেস্টিং ইন ওয়ে ফরওয়ার্ড। আচ্ছা, এখন হচ্ছে ওই ডিস্ট্রিবিউশনের কথাটা আসতেছে। In a well-diversified equity portfolio, symmetrical distribution is a reasonable assumption, so variance is an appropriate measure of downside risk. আচ্ছা, এখানে যে বিষয়টা আমাদের মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে symmetrical distribution is a reasonable assumption, variance আর downside risk। এই বিষয়টা, এই কথাটা বুঝতে গেলে আমাদের একটু এই কথাটা বুঝতে হবে। Empirical evidence shows most assets existing in the market have reasonably symmetrical distribution return গুলার, and when returns on asset are symmetrical, semivariance is proportional to variance। এখনো বোঝা যাচ্ছে না? আচ্ছা, এই কথাটা আমি পড়ো, তাহলে আরো ইজিলি বুঝতে পারবা। Furthermore, regardless of the inverse utility function, if returns are normally distributed, the mean and variance contain all relevant information about the distribution. এই কথাটা হচ্ছে প্রথম কথা যেটা আমাদেরকে বুঝতে হবে। আগে এই কথাটা বলি, আমি এই কথাটা বুঝাই। If returns are normally distributed, ধরলাম এটা নর্মাল ডিস্ট্রিবিউশন, এটা এখানে সবগুলো রিটার্ন কভার করা আছে এই নর্মাল ডিস্ট্রিবিউশনে। নর্মাল ডিস্ট্রিবিউশনটাকে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা আমরা আহ, কি বলে এটাকে, নর্মাল ডিস্ট্রিবিউশনটাকে আমরা মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা আমরা রিপ্রেজেন্ট করাতে পারি। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে নর্মাল ডিস্ট্রিবিউশন কিরকম হবে, মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা রিপ্রেজেন্ট করে অনেকটা। আচ্ছা, এখন রিটার্ন যদি নর্মাল সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড হয় বা নর্মাল ডিস্ট্রিবিউশনের মধ্যে যদি ফেলানো যায়, তাহলে আমরা আমরা এই এক্স বার এবং মিন দ্বারা হচ্ছে গিয়ে এই রিটার্নের ক্যারেক্টারিস্টিক্সটাকে ক্যাপচার করতে পারি।
কারণ একটা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনটাকে, এই সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন রিলেটেড যত ইনফরমেশন আছে, যত যা আছে, যত ক্যারেক্টারিস্টিক্স আছে, সব মিন এবং ভ্যারিয়েন্স ওই ক্যারেক্টারিস্টিক্স গুলোকে ক্যাপচার করে থাকে। সো রিটার্নটাকে আমরা তখন মিন এবং স্ট্যান্ডার্ড ডিভিশন দ্বারা ক্যাপচার করতে পারি যদি রিটার্নস আর সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড হয়। এটা খুব ইম্পর্টেন্ট কথা। এখন এখান থেকে আমাদের ওই কথায় আসি আবার। Because empirical evidence shows that most assets existing in the market have returns that are reasonably symmetrical. It is symmetrical distribution আছে, and when returns on asset are symmetrical, semivariance is proportional to the variance. অর্থাৎ আমরা এই রিটার্ন যদি আমরা সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড আকারে ফেলাতে পারি, তাহলে উই ক্যান ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উইথ সার্টেনটি। অ্যান্ড যদি স্ট্যান্ডার্ড সার্টেনটি বলতে এটা বুঝাইছি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা হচ্ছে তখন আমরা বলতে পারি যে হ্যাঁ, এই রিটার্ন ক্যারেক্টারিস্টিক্স যেহেতু স্ট্যান্ডার্ড, যেহেতু সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনে ফেলানো যায়, সো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করতে পারি। এখানে কোনো প্রান্তিক চরম মান দ্বারা প্রভাবিত হচ্ছে না এখানে, বা কোনো এক্সট্রিম মান দ্বারা প্রভাবিত হচ্ছে না। তো সেই কারণে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা সেফলি ইউজ করতে পারি। এখন এই কেসে যদি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি করতে পারি, তাহলে আমরা ভেরিয়েন্স ইউজ করতে পারবো। আর ভেরিয়েন্স যদি আমরা ইউজ করতে পারি, তাহলে হচ্ছে গিয়ে আমরা সেম ভেরিয়েন্সও বুঝতে পারবো। অ্যাজ যখন রিটার্ন সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড থাকে, সেমি ভেরিয়েন্স ইজ এ প্রপোর্শনাল টু দ্য ভেরিয়েন্স। ভেরিয়েন্সেরই একটা প্রপোর্শন হচ্ছে সেমি ভেরিয়েন্স। সো আমরা রিটার্ন যখন সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড থাকে, তখন আমরা ইজিলি ভেরিয়েন্স বের করতে পারি। আর ভেরিয়েন্স বের করতে পারলে সেমি ভেরিয়েন্স ইজ এ প্রপোর্শনাল অফ ভেরিয়েন্স, সো আমরা ইজিলি সেমি ভেরিয়েন্সটা বের করতে পারি। এটা এখানে বলার চেষ্টা করতেছে। সো এইভাবে বলতেছে ভেরিয়েন্স ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট মেজার অফ ডাউনসাইড রিস্ক। এইভাবে ভেরিয়েন্স সেমি ভেরিয়েন্স ক্যালকুলেশনে অবদান রাখতেছে when returns are symmetrically distributed in a normal distribution. All right, কেটে দিই তাহলেই তো হয়ে যায় ক্লিয়ার ফ্রেম। হ্যাঁ, variance of combination of assets is very different from a simple average of the risk of individual assets. খুবই স্বাভাবিক, পোর্টফোলিওর বা কম্বিনেশন অফ অ্যাসেটের যে রিস্ক সেটা খুবই ডিফারেন্ট। আমি একটু আগে আমি এটা এখানে ডিসকাশনের শুরুতেও বলছিলাম সেম কথা। এটা খুবই ইম্পর্টেন্ট কথা। Most dramatically, the variance of a combination of two assets may be less than variance of either two assets themselves, because there is a diversification benefit that cause the variance to be the lesser than the variance of the individual assets. অর্থাৎ দুটো অ্যাসেট মানে আমরা যখন একটা অ্যাসেটের rather than one asset, আমরা যখন কম্বিনেশন অফ টু অ্যান্ড মোর অ্যাসেটস যদি আমরা কম্বাইন করি, সেক্ষেত্রে আমাদের রিস্কটা অনেকখানি কমে যায় বিকজ অফ দ্য ডাইভার্সিফিকেশন বেনিফিট। আমরা এটা সামনে এটা নিয়ে আরো বিস্তারিত দেখবো এখানে। অলরাইট, so here we can see that if we allocate 40% 60% weight in asset 6 and 40% weight to asset 3, আমাদের রিটার্নটা হচ্ছে এই রিটার্ন আমাদের হচ্ছে কি রিস্ক জিরো হয়ে যাচ্ছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জিরো হয়ে যাচ্ছে এরকম অবস্থায়। এবং এখানে এটা দেখতে পাচ্ছি যে আমাদের asset 2 is cyclical and asset 3 is counter cyclical. what do I mean is যখন মার্কেট কন্ডিশন ভালো থাকে asset 2 ও ভালো করে, মার্কেট কন্ডিশন খারাপ হলে asset 2 ও খারাপ করে। বাট asset 3 is opposite of asset 2, যেটা মার্কেট কন্ডিশন ভালো করলে খারাপ করে, মার্কেট কন্ডিশন খারাপ করলে ভালো করে, কাউন্টার সাইক্লিক্যাল। এটা প্রো সাইক্লিক্যাল আর এটা কাউন্টার সাইক্লিক্যাল। এবং এদের মধ্যে দেখা যাবে কোরিলেশন is almost -1, which ultimately contributes in the in the portfolio risk of zero হয়ে যায়। আচ্ছা, এখনই হচ্ছে আমাদের যে কনফিউশন গুলো ছিল সেটা ক্লিয়ার হবে যে why the hell ডিফারেন্ট কন্ডিশন দ্বারা যখন দুইটা অ্যাসেট ইম্প্যাক্টেড হচ্ছে, তখন আমরা কেন সিম্পলি কোরিলেশন বা কোমুভমেন্ট দ্বারা এটাকে আমরা জাজ করতে পারি না সিম্পলি। সো এটা নিয়ে আমাদের কথাবার্তা এখনই শুরু। The example once again shows how the characteristics of the portfolio can be different than the characteristics of the assets of the assets that compose the portfolio. এটা কিছু না। When the returns on assets are independent, such as return on asset 2
and asset 4, asset 2 and asset 4 একটা রেইনফল দ্বারা এফেক্টেড, একটা মার্কেট কন্ডিশন দ্বারা এফেক্টেড, বাট বোথ হ্যাভ সেম রিটার্নস 10%, 10%, 4%, 4%। এখানে কোরিলেশন করে আমরা সিম্পলি জাজ করতে পারবো না, কারণ দুইটা অ্যাসেট ডিফারেন্ট কন্ডিশন দ্বারা এফেক্টেড। Portfolio of such assets can have less dispersion than either asset, অর্থাৎ সিঙ্গেল অ্যাসেট গুলো যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 4.9%, 4.9%, তার তুলনায় আমাদের কম্বিনেশন অফ অ্যাসেট যদি করি, সেক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কিন্তু অনেকখানি কমে যায়, 3.5% এসে নেমে আসে 4.9 থেকে 3.5%, ডিউ টু দ্য combination between these two in, in independent independent assets. How how does it happen if we cannot tag this diversification benefit and a less standard deviation to simply correlation? যদি আমরা কোরিলেশন দ্বারাই আমরা এটাকে কমাতে না পারি, how the heck we are lessening this standard deviation to from 4.9% to 3.5%? Well, there is a thing called the probability distribution, 1 by n দ্বারা আমি এটাকে করলাম প্রবাবিলিটি, এখানে প্রবাবিলিটি ব্যাপারটা আছে। আচ্ছা, এখানে আমাদের আচ্ছা একটা মিনিট পানি খেয়ে নেই। আচ্ছা, হ্যাঁ, এখানে আমাদের কিভাবে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে কমাতে পারতেছি, বিকজ অফ আমাদের প্রবাবিলিটি ব্যাপারটা আছে যে এখানে প্রবাবিলিটির কারণে। কিভাবে? ধরলাম এখানে ইকুয়াল প্রবাবিলিটি আছে, প্রত্যেকটা আউটকাম হওয়ার ইকুয়াল প্রবাবিলিটি। মার্কেট কন্ডিশনের ক্ষেত্রে গুড আউটকাম হওয়ার প্রবাবিলিটি ইকুয়াল, অ্যাভারেজটা ইকুয়াল, পুরোটা ইকুয়াল, অর্থাৎ তিনটা আউটকাম হতে পারে, তিনটার প্রবাবিলিটি হচ্ছে 1/3, 1/3 and 1/3। রেইনফলও সেম ভাবে আমরা ধরে নিচ্ছি, প্লেন্টিফল হওয়ার সম্ভাবনা 1/3, সেম ইকুয়াল প্রবাবিলিটি, অ্যাভারেজ 1/3, poor 1/3, and if we combine these two assets, our probability becomes from 1/3 to 1/9। এটা কার্মল স্যার ইজিলি দেখাইছিলেন এইভাবে। আমরা যদি এটাকে সেট দ্বারা যদি করতে পারি, প্রবাবিলিটি প্রিন্সিপাল দ্বারা আমরা এটাকে যদি বুঝতে চাই, এ হচ্ছে গিয়ে রিটার্ন, এ হচ্ছে অ্যাসেট 2 আর বি যদি অ্যাসেট 4 ধরি, 2 আর 4 যদি ধরি, তাহলে probability of asset A into probability of asset B, এইভাবে আমরা এইভাবে এই এক্সপ্রেশনে আমরা আনতে পারি। সো এই এক্সপ্রেশনের কারণে আমরা যখন দুইটা অ্যাসেট কম্বাইন করতেছি, অ্যাসেট 1 এবং অ্যাসেট 2 এবং অ্যাসেট 4, ধরলাম এটা A4, যখন আমরা কম্বাইন করতেছি, কম্বাইন করার কারণে আমাদের প্রবাবিলিটি 1/3 থেকে 1/9 এ নেমে যাচ্ছে। 1/3 into 1/3 সমান 1/9। What does it mean actually is, যখন আমরা গুড মার্কেট কন্ডিশন এবং প্লেন্টিফুল রেইনফল হচ্ছে, তার প্রবাবিলিটি 1/9। আবার যখন গুড মার্কেট কন্ডিশন বাট পোর রেইনফল, তখন প্রবাবিলিটি 1/9। যখন পোর মার্কেট কন্ডিশন এবং পোর রেইনফল, তখনও প্রবাবিলিটি 1/9। সুবিধাটা কই হচ্ছে? সুবিধাটা হচ্ছে যেখানে, সেটা হচ্ছে যখন মার্কেট কন্ডিশন খারাপ হওয়ার সম্ভাবনা 1/3 থাকে, বা এক্সট্রিমলি খারাপ হওয়ার সম্ভাবনা যখন 1/3 থাকে, সেখানে যখন আমরা দুইটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেটটাকে কম্বাইন করতেছি, সেখানে পোর মার্কেট কন্ডিশন এবং পোর রেইনফল হওয়ার সম্ভাবনা 1/9। অর্থাৎ আমাদের এক্সট্রিমলি ব্যাড কন্ডিশন হওয়ার প্রবাবিলিটি 1/3 থেকে 1/9 এ নেমে আসে। যদি আমি শুধু অ্যাসেট 2 তে যদি ইনভেস্ট করতাম, তাহলে দেখা যেত যে আমার পোর মার্কেট কন্ডিশনে আসার সম্ভাবনা হচ্ছে গিয়ে 1/3 থাকতো, মানে বেশি চান্স থাকতো।
প্রবাবিলিটি বেশি থাকতো। বাট আমাদের যেহেতু দুটো অ্যাসেট কম্বাইন করে ফেলতেছি, সেখানে আমাদের এক্সট্রিম ব্যাড কন্ডিশন হওয়ার পসিবিলিটিটাকে নামায় অনেক কমায় 1/9 আনতে পারতেছি আমরা। This is one of the reasons why the diversification benefit we are getting from. এখান থেকে ডাইভার্সিফিকেশন বেনিফিটটা মোটামুটি বলা যায় যে অ্যারাইজ করতেছে ফ্রম মাই পার্সপেক্টিভ। এই দুইটা অ্যাসেট, অ্যাসেট 2 এন্ড অ্যাসেট 4 ডিফারেন্ট কন্ডিশনে রিঅ্যাক্ট করতেছে, এবং এই দুটো কম্বাইন করলে আমাদের প্রবাবিলিটি 1/3 থেকে 1/9 এ নেমে আসে, এবং যেহেতু এক্সট্রিম কন্ডিশন হওয়ার প্রবাবিলিটি 1/9 এ এসে নেমে আসতেছে রাদার দেন 1/3, সেই কারণে দেখা যাচ্ছে যে একটা ডাইভার্সিফিকেশন বেনিফিট আমাদের অ্যাচিভ হচ্ছে। তখন আমরা পোর্টফোলিওর যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা পোর্টফোলিওর যে রিস্কটা, সেটাকে আমরা বোঝার চেষ্টা করি, বা পোর্টফোলিও রিস্কটাকে আমরা দেখার চেষ্টা করি তখন ইন পার্সপেক্টিভ অফ জাস্ট নর্মাল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেখানে হচ্ছে কি আমরা এই দুইটা যে কম্বাইন করে তাদের রিটার্ন বের করলাম, এই রিটার্নের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে আমরা পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বোঝার চেষ্টা করি, রাদার দেন ইনক্লুডিং দ্য ওয়েট অর দ্য কোরিলেশন দিস কমপ্লেক্সিটিস। সো যখন দুটো ডিফারেন্ট অ্যাসেট পাবো, রিঅ্যাক্ট টু ডিফারেন্ট মার্কেট কন্ডিশন, তখন সেক্ষেত্রে আমাদের কোরিলেশন দ্বারা ইনা করে, ওই ওয়েট কোরিলেশন এগুলো দ্বারা ইনা করে জাস্ট আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দ্বারা আমরা বুঝতে পারি যে কিভাবে স্ট্যান্ডার্ড ডিভিশনটা অর্থাৎ পোর্টফোলিও রিস্কটাকে আমরা কমাতে পারতেছি in case of two independent assets that react to different conditions in the economy or in the environment. What can you দুটেই সেমলি বলা যায়। আচ্ছা যাক, ওখানে ওটা বললাম। আচ্ছা এখন এখানে যেটা বলা চেষ্টা করতেছে, কনসিডার অ্যান ইনভেস্টমেন্ট ইন অ্যাসেট 2 and 5. Assume the investor invests 0.5 in asset 2 and 0.5 in asset 5. 2 or 5, asset 2 or asset 5, they both are impacted by the same condition. They both react same to the same condition. দুইটা অ্যাসেটই রিয়াক্ট করে সেম কন্ডিশনে। সো দুইটা অ্যাসেট যখন আমাদের রিয়াক্ট করতেছে সেম কন্ডিশনে, তখন দেখা যাচ্ছে রিটার্নগুলো 16 16 10 10 4 4, এই অ্যাসেট টু অ্যাসেট 5 এর মধ্যে কো মুভমেন্টটাকে আমরা তখন ক্যাপচার, মানে আমাদের অ্যাসেট টু অ্যাসেট 4 এর কো মুভমেন্টটা দ্বারা আমরা পোর্টফোলিও রিস্ক ক্যাপচার করাতে পারি, কারণ দুইটাই কিন্তু সেম মার্কেট কন্ডিশন দ্বারা এফেক্টেড হচ্ছে, সেম মার্কেট কন্ডিশন। এখানে কোনো রেইনফলের ব্যাপার স্যাপার নাই, দুইটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না, দুইটার মধ্যে কিন্তু কো মুভমেন্ট আছে, কারণ দুইটার মধ্যে কিন্তু কো মুভমেন্ট আছে। এখানে তুমি যে অ্যাসেট 2 আর 3 যদি দেখতা, সেক্ষেত্রে কিন্তু কেসটা কিন্তু অন্যরকম হতো। অ্যাসেট 2 আর 3 এর ক্ষেত্রে কিন্তু কো মুভমেন্টটা পজিটিভ থাকতো না, কাইন্ড অফ নেগেটিভের দিকে যাইতো, কারণ তখন এই 16% দিচ্ছে অ্যাসেট 2 ভালো ভালো অবস্থায়, অ্যাসেট 3 দিচ্ছে কাউন্টার সাইক্লিক্যাল রিটার্নস। সো আমাদের এখানে যখন সেম মার্কেট কন্ডিশন দ্বারা এফেক্টেড দুইটা অ্যাসেট, বা সেম কন্ডিশন দ্বারা এফেক্টেড, সেক্ষেত্রে আমরা কোরিলেশনটাকে ইউজ করি rather than the probability distribution. So probability distribution is used only in the case of the assets uh, uh, when the assets react to different conditions like market condition and rainfall condition. But যখন হচ্ছে দুইটা অ্যাসেট সেম কন্ডিশনেই রিঅ্যাক্ট করে, সেক্ষেত্রে আমরা কোরিলেশন দেখার চেষ্টা করি। সো এখানে যেহেতু কো মুভমেন্টটা সেমই হইতেছে 16% আর 16 to 10% 4%, কো মুভমেন্ট কিন্তু সেম, সেক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল অ্যাসেটের বিহেভিয়ার দেখতে পাচ্ছি। এখানে ডাইভার্সিফিকেশন কোনো বেনিফিট নেই, বরঞ্চ একটা সিঙ্গেল অ্যাসেটের মতো বিহেভ করতেছে। সো দেয়ার ইজ নো ডাইভার্সিফিকেশন বেনিফিট ইফ উই কম্বাইন অ্যাসেট 2 and asset 5. But yes, there would be a diversification benefit if it were asset 2 and asset 3. If we combined these two assets, there would have been some diversification benefit due to the correlation being -1. As you can see, in the same condition,
they are not generating the same type of return. One is generating high return and one is generating inferior return. All right. So আমি একটা কথা এখানে এখন এখন বলবো। আচ্ছা এই ডিসকাশনটা কি শেষ হবে না? হ্যাঁ, এখনই শেষ হবে। আমি এটা বলার পর আমি বলতেছি কথাটা। When assets have their good and bad outcomes at different times, asset 2 and 3 এই যে have the good and bad outcomes at different times. Investing in this asset can radically reduce the dispersion obtained by investing in one of the asset by itself. আমি সেম ওই কথাটাই বলছি 2 and 3 সেম কন্ডিশন দ্বারা অ্যাফেক্টেড, বাট আমরা এটাকে যদি হচ্ছে দেখি যে দুইটার মধ্যে কো মুভমেন্টটা কিন্তু নেগেটিভ, তো সেই কারণে ডিসপারশনটাকে কিন্তু রিডিউস করা যাচ্ছে। With independent returns, extreme observations can still occur. They just occur less frequently. খুব important a line. Extreme observations can occur but less frequently. As the extreme values occur less frequently, outcomes closer to mean become more likely, আর এইভাবেই হচ্ছে less dispersionটা ক্রিয়েট হচ্ছে। অর্থাৎ আমি এখানে একটু আগে বলতেছিলাম কথাটা, এই যে এক্সট্রিম কন্ডিশন কিন্তু প্রকার হওয়ার প্রবাবিলিটি কিন্তু 1/3 থেকে 1/9 লেস ফ্রিকোয়েন্টলি হয়ে গেছে। লেস ফ্রিকোয়েন্টলি হয়ে যাওয়ার কারণে আমাদের তখন ডিসপারশনটা কমে যাচ্ছে। তখন আমাদের ডিসপারশনটা কিন্তু এই যে 4.9 থেকে 3.5% এ নেমে আসছে। এখানেই এই কথাটাই বলছে এই এই ইসে situation where the assets being combined had their outcomes affected in the same way by the same events. In this case, characteristics of the portfolio are identical to the characteristics of the individual assets, যেটা আমি এখানেই বলছি এই কথাটা মানে বলা হয়েছে স্লাইডের কথাটাই আর কি। So this is a scenario in a real life case. এটা কামরুল স্যার জেনারেট করেছেন, আর এটা হচ্ছে এলটন গ্রুবারের বইতে দেওয়া ছিল। তো এখানে বেসিক্যালি যেটা বুঝার সেটা হচ্ছে খুবই ইজি জিনিস। যখন আমরা সিঙ্গেল অ্যাসেটে ইনভেস্ট করতেছি তখন দেয়ার ইজ এ হাই রিস্ক উইথ লো রিটার্ন, বাট if you combine this General Electronics with Dell, we can see we can generate more return with lesser risk. আবার আমরা যদি দেখি একটা সিঙ্গেল অ্যাসেট মাইক্রোসফট, ইজ ইট না, যদি মাইক্রোসফটে ইনভেস্ট করি সেক্ষেত্রে আমাদের রিস্ক বেশি বাট রিটার্নটা কিন্তু কম। But if you combine Dell as well as Microsoft, we can see it is generating almost the same return as Dell but with a lower risk. So this is the diversification benefit. This is the diversification benefit that causes this thing. And we will see in future there is a thing called efficient frontier that happens to be the curve where all the set of portfolios that generate more risk, more risk to less, more return to less risk, or or in the same return, it contains uh, portfolios with low risk. আচ্ছা, এই কথাগুলো আমরা সামনে দেখব, এটা নিয়ে এখন বদার হওয়ার কিছু নাই। ওকে, আমি মনে হয় কিছুটা মিস করছি এখানে। I might have missed something. What am I missing? Nah, nothing. Okay. এটা কিচ্ছু না, এটা হচ্ছে জাস্ট আমাদের, এটা হচ্ছে জাস্ট আমাদের তিনটা অ্যাসেট, ওই যে মাইক্রোসফট, ডেল, জেনারেল ইলেকট্রনিক্স যেটা আমরা দেখলাম গ্রাফে,
ওগুলো বিভিন্ন কম্বিনেশনে এগুলো যদি ইকুয়ালি ইনভেস্ট করা হয় সেক্ষেত্রে আর রিটার্ন এবং রিস্ক এখানে দেওয়া হয়েছে। দ্যাটস সিম্পল থিং। আচ্ছা, এখন যে ডিসকাশন হবে এখন থেকে, সেই ডিসকাশনগুলো মোটামুটি অনেকখানি ম্যাথমেটিক্যাল বেসড অ্যান্ড বাট স্টে উইথ মি, ইট উইল বিকাম ইজিয়ার অ্যাজ ইউ গেট ফরওয়ার্ড। ঠিক আছে, শুরু করি। আরপি, কি বলতেছি আরপি? আচ্ছা, return on a portfolio of assets is simply a weighted average of return on the individual assets. There's no doubt on that, তাই না? কারণ কি, রিটার্ন অন পোর্টফোলিও আমরা জানি কি, ডাব্লিউ এ আর এ, যদি অ্যাসেট এ আর অ্যাসেট বি যদি থাকে, ডাব্লিউ বি আর বি দুই অ্যাসেটের ক্ষেত্রে, বা তিন অ্যাসেট যদি হয়, অ্যাসেট সি আর সি, ডাব্লিউ সি আর সি, অ্যাসেট সি এর জন্য, এভাবে আমরা পোর্টফোলিও রিটার্নটাকে আমরা এই করতে, রিটার্ন অফ এ পোর্টফোলিও অফ অ্যাসেটস এটা ইজ ইকুয়াল টু এটা, এভাবে বলতে পারি আমরা, এটা জানিও অনেকেই। আচ্ছা, এখন uh, expected return is also a weighted average of the expected returns on the individual assets, taking expected value of the expression just given for return on portfolio yields এটা। আচ্ছা, এটাকে আমি একটু ইজিলি বলি। Expected return is also expected return. It's also a weighted average of expected returns on individual assets, weighted average of weighted average of expected returns on individual assets. এটা হচ্ছে individual asset expected return, individual asset expected return, এটা হচ্ছে ওয়েটটা। এটাকে এটাকে যদি আমি একটু ইজিলি বোঝানোর চেষ্টা করি, লাইক expected return of the portfolio সমান সমান expectation of এটা xi আর let's say এখানে হচ্ছে x আর a b। এখন এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এক্সপেকটেশন অফ এ সামেশন, ধরলাম সামেশন অফ সি আর এক্স আছে, এক্স চলক আর সি হচ্ছে কি একটা জাস্ট কি বলবো কনস্ট্যান্ট, সেক্ষেত্রে আমরা এটাকে এভাবে করতে পারি, সি এক্সপেকটেশন অফ এক্স, এভাবে আমরা বলতে পারি জিনিসটাকে। সো আমরা যদি এটাকে এভাবে বলতে পারি, সে কারণে এটা এইভাবে হয়ে যাচ্ছে, xi হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, এটা হয়ে যাবে আর এ বি এর উপর। দেন আমরা যেহেতু এটার xi আমাদের হচ্ছে ওয়েট গুলো যেটা কনস্ট্যান্ট হিসেবে ধরে নিছি, আর এক্সপেকটেশন অফ এটা যেহেতু দেওয়া আছে, আমরা এটাকে এভাবে লিখতে পারি xi ইন্টু আর এ বি বার, এতে এক্সপেকটেশন আছে, এক্সপেকটেশন কথাটা আছে। সো সো expected return is also a weighted average of the expected return on individual assets. আচ্ছা, এটা দরকার নেই বলার, এটা দরকার নেই। expected value of a constant times expected return, আমি এটা বের করার চেষ্টা করছি, এটা এখানে বের করছি। মুখ পায় না কেন? একটা মিনিট, আমি কি am I doing something? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি ঠিকই আছি, ঠিকই আছে।
আরপি বার, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এটা দেখলাম। অলরাইট। Characteristics of portfolio in general. The variance of a portfolio P designated by sigma P square is simply the expected value of the square deviations of return on the portfolio from the mean return on portfolio. আহ আহ, এখানে যেটা বলার চেষ্টা করতেছে সেটা হচ্ছে, হুম, হুম, আচ্ছা এখানে আমি না খুঁজতেছি এখানে একটা, আই গেস নট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, যেটা আমি বলতে গেছিলাম, আমি থেমে গেছি বলতে গিয়ে। সো এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম হচ্ছে গিয়ে পোর্টফোলিও রিটার্নের কথা। এক্সপেকটেশন অফ পোর্টফোলিও রিটার্ন, উই ক্যান সে পোর্টফোলিও রিটার্নের যে এক্সপেক্টেড রিটার্ন সেটাকে আমরা এভাবে ইন্ডিভিজুয়াল অ্যাসেটের এক্সপেক্টেড রিটার্ন দ্বারা আমরা কি করতে পারি, ট্যাগ করতে পারি। সো এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও ভেরিয়েন্সের কেস। আমি আহ, আমি হচ্ছে এখানে একটা কথা আমি বলতে গেছিলাম যখন আমি শুরু করছিলাম ডিসকাশনটা, যে যখন ই হবে, ই এর মানটা যখন আমরা ভাঙবো তখন আমরা 1/n এ আনতে পারবো। সো আর পি বাই আর পি স্কোয়ারকে যখন আমরা ভাঙবো তখন আমরা সিগমা পি স্কোয়ার, তো সো আর পি আর আর পি এটা ছিল ই বাই ই ব্র্যাকেটে আর পি মাইনাস আর পি বার হোল স্কোয়ার। এটাকে যখন আমরা ভাঙবো তখন আমরা এরকম কিছু একটা পাবো, 1/n। আর এটা সামেশন হয়ে যাবে সাথে আর পি মাইনাস আর পি বার স্কোয়ার। তাহলে জিনিসটা হচ্ছে এরকম হয়ে যাচ্ছে, আর পি মাইনাস আর পি বার স্কোয়ার। সোজা কথায় এটাকে আমরা ইটাকে ভাঙলে 1/n হয়ে যাবে। আমরা এখানে 1/n এর জায়গায় ই লিখছি এখানে। যখন দুই অ্যাসেটের কেস থাকে, টু সিকিউরিটি কেস এখানে বলতেছে, তখন পোর্টফোলিও রিটার্ন আমরা এইভাবে করতে পারি। পোর্টফোলিও রিটার্ন যদি টু অ্যাসেটের ক্ষেত্রে দুইটা x1 আর x2, অ্যাসেট 1 এ ওয়েট x1, অ্যাসেট 2 এ ওয়েট x2, যাদের সাথে রিটার্ন গুলা rp হচ্ছে সেটাকে রিপ্রেজেন্ট করতেছে। rp যদি হয় x r1 x2 r2, তাহলে rp বার কি হবে? rp বার হবে হচ্ছে x1 r1 বার প্লাস x2 r2 বার, এটা হবে। সো এখানে হচ্ছে সেভাবে এইগুলো আসছে। দেন আমরা এক্সপেক্ট এই ইটাকে কি বলি, সরি, দেন আমরা যখন এই এক্স ওয়ান আর এক্স ওয়ানটাকে যখন আমরা কমন কমন নিব, এরকম একটা ফরম্যাট পাবো। প্লাস এক্স টু আর এক্স টু কে যখন কমন নিব তখন আমরা এরকম ফরম্যাট পাবো। এরকম ফরম্যাট পাওয়ার পর আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের মতো এটাকে করতে পারবো, ভাঙতে পারবো। যেটা এখানে ভাঙা হয়েছে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এভাবে ভাঙা হয়েছে। ভাঙার পর ইটাকে হচ্ছে কি এই ব্র্যাকেটের মধ্যে আনা হয়েছে। x1 হচ্ছে কি একটা কনস্ট্যান্ট ধরা হয়েছে, কনস্ট্যান্ট ধরে ইটাকে এটার সাথে ট্যাগ করা হয়েছে, আর আই আর ডি স্কোয়ার, ইর সাথে এইগুলো ট্যাগ করা হয়েছে, ইর সাথে এটা ট্যাগ করা হয়েছে, ইর সাথে এটা ট্যাগ করা হয়েছে। এখন এক্সপেকটেশন অফ এটা মানে আমরা জানি সিগমা, আর এক্সপেকটেশন অফ এটা মানে আমরা এভাবে বলতে পারি, এটা কিন্তু ওয়ান, এখানে কিন্তু 1/n। সো সেই কারণে আমরা এটাকে এভাবে বলতে পারি।
এভাবে বলতে পারি কোভেরিয়েন্স টার্ম। সো এটা হচ্ছে সেই কোভেরিয়েন্স টার্মটা। সো এই কোভেরিয়েন্স টার্মটাকে আমরা এইভাবে আমরা করতেছি, সরি কি বলতেছি আমি, এই কোভেরিয়েন্স টার্মটাকে আমরা ট্যাগ করতেছি এইভাবে, সিগমা 1 2, সিগমা 1 2 ইজ এ কোভেরিয়েন্স টার্ম। তো সেই কারণে আমরা এটাকে এইভাবে ট্যাগ করতেছি। আর এটা তো গেল, এটার সাথে এটা করলে হচ্ছে এটা। সো এইভাবে আমরা আলটিমেটলি পোর্টফোলিও ভেরিয়েন্স পেয়ে গেছি। Covariance is the expected value of the product of the two ই। আচ্ছা ওই এটা 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 বলার চেষ্টা করতেছে যে এটা বলার চেষ্টা করতেছে টু ডেভিয়েশনস। টু ডেভিয়েশনস কেন? এক্স আই থেকে এক্স বার একটা ডেভিয়েশন, ওয়াই আই থেকে ওয়াই বার আরেকটা ডেভিয়েশন, তো টু ডেভিয়েশনস। আর এটা কিন্তু সেই শুরু হয়েছে কোত্থেকে, এটা যদি আমরা একটু লক্ষ্য করি, এই সিগমা পি স্কোয়ারের এটা শুরু হয়েছে কিন্তু নর্মাল একটা কনসেপ্ট থেকে, যে কনসেপ্ট হচ্ছে কি এটা আর পি মাইনাস আর বার, এটা কনসেপ্ট থেকে কিন্তু এটা আসছে। তো দিস ইজ ইন্টারেস্টিং। এইখান থেকে এই কনসেপ্টটা নর্মাল কনসেপ্ট যেটা আমরা জানি, নর্মাল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সরি নর্মাল ভেরিয়েন্স, তার থেকে এটা আসছে। সো কোভেরিয়েন্স ক্যান বি পজিটিভ অর নেগেটিভ। কোভেরিয়েন্স হচ্ছে কো মুভমেন্ট। কো মুভমেন্ট আমাদের একই সাথে মুভ করতে পারে, ডিফারেন্টলি মুভ করতে পারে। In contrast, good outcomes for one is associated with bad outcomes for other. The covariance is negative. আচ্ছা, uh, it will be large when the good outcomes for each stuck together and better হ্যাঁ, যখন লার্জলি পজিটিভ হয় দ্যাট মিনস মোটামুটি স্ট্রং কোরিলেশন হওয়ার সম্ভাবনা আছে, যেখানে আমাদের গুড আউটকাম হলে সব গুড আউটকাম একসাথে স্টিক টুগেদার হবে, আর ব্যাড আউটকাম হলেও স্টিক টুগেদার হবে একসাথে, খারাপটা হলে একসাথে ঘটবে, ভালোটা হলে একসাথে ঘটবে। আর ইন কন্ট্রাস্ট যদি হচ্ছে কোভেরিয়েন্স যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে হচ্ছে কি গুড আউটকামস অ্যাসোসিয়েটেড উইথ ব্যাড আউটকামস। ইট ডাজন্ট নিড এনি এক্সপ্লেনেশন, আই গেস এটা এটা বোঝা যাচ্ছে। কো মুভমেন্ট, কোভেরিয়েন্স মানে কো মুভমেন্ট, আর কোভেরিয়েন্স টার্মটাকে স্কেলিং করে আমরা কোরিলেশনে নিয়ে আসি টু কম্পেয়ার। If the positive negative distribution are unrelated, it tends to be zero. আচ্ছা, dividing in dividing the covariance between two assets by the product of the standard deviation of each asset produces a variable called correlation. We know that it's a correlation by covariance matrix. আমরা যদি দেখতে পাই অ্যাসেট 2 এর সাথে অ্যাসেট 1 এর সাথে যদি অ্যাসেট 2 এ যদি কোভেরিয়েন্স করা হয় তাহলে 24 পাবো, এবং কোরিলেশন ইজ +1। 24 দ্বারা আমরা অ্যাকচুয়ালি কো মুভমেন্টটাকে ভালো মতো জাজ করতে পারবো না, যার জন্য কোরিলেশন আসছে। অ্যাসেট 1 এর সাথে যখন অ্যাসেট 3 এর কম্বাইনেশন করতেছি তখন কোভেরিয়েন্স -36 আর -1 আসতেছে, পারফেক্টলি নেগেটিভ কোরিলেশন। অ্যাসেট 1 এর সাথে যখন অ্যাসেট 4 এর যখন কোভেরিয়েন্স বের করতেছে তখন কিন্তু 0 আসতেছে। Why? Because these two assets, asset 4 এর সাথে asset 1, asset 4 এর সাথে asset 2, asset 4 এর সাথে asset 3, asset 4 এর সাথে asset 5, these four assets আর এই অ্যাসেট, এই দুইটা কিন্তু এই চারটা অ্যাসেট আর এই একটা অ্যাসেট কিন্তু সেম কন্ডিশন দ্বারা এফেক্টেড না। এই চারটা অ্যাসেট আর এফেক্টেড বাই মার্কেট কন্ডিশন, আর এই অ্যাসেট ইজ এফেক্টেড বাই রেইনফল। সেই কারণে কিন্তু কোরিলেশন জিরো, এবং সেই ক্ষেত্রে আমরা ডাইভার্সিফিকেশন বেনিফিট দেখার জন্য আমরা probability ডিস্ট্রিবিউশনের হেল্প নেই। সো দিস প্রিটি মাচ এক্সপ্লেইনস, এটা আশা করি বোঝা যাবে। এখন 3 অ্যাসেট কেসের ক্ষেত্রে কি হয়? সো 3 অ্যাসেট কেসের ক্ষেত্রে এখানে দেওয়া আছে আরপি, আমি একটু আগে বলছি
আর আর পি বারের এটা একটাকে বলছি এই যে এই বিষয়টা। তখন তিনটা অ্যাসেট তো x3 r3 x3 r3 বার এটা আসছে এইভাবে। দেন এক্স গুলো x1 x2 x3 কমন নিয়ে এগুলো আনছে। দেন এটাকে হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রে ভাঙছে। সূত্রে ভাঙলে এরকম আসে। দেন আবার ই ইটাকে ই অংশটাকে শুধু আর এটার সাথে ট্যাগ করে এটার সাথে ট্যাগ করে এটার সাথে ট্যাগ করলে এটার সাথে এগুলোর সাথে ট্যাগ করলে এরকম ভাবে পাবো। আর এটাকে আমরা ধরতে পারি এটা, এটাকে আমরা ধরতে পারি হচ্ছে এটা, এটাকে আমরা ধরতে পারি হচ্ছে এটা, কোভেরিয়েন্স টার্মের সাথে এটা রিলেট করতে পারি। সো এইভাবে আর কি এটা আসছে। x1 x2 সেম, বাট এই অংশটাকে আমরা ভেঙে এখানে এখানে আনা হয়েছে কোভেরিয়েন্স টার্মটাকে সিম্পলিফাই করে। আচ্ছা, এখন যদি খেয়াল করি এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাসেট নিয়ে করতেছে, আর এটা কিন্তু কোভেরিয়েন্স টার্ম নিয়ে কিন্তু কাজ আছে। সো ইন্ডিভিজুয়াল অ্যাসেটের যে ভেরিয়েন্স গুলো সেটাকে আমরা এভাবে এক্সপ্রেস করতে পারি, এভাবে আমরা এক্সপ্রেস করতে পারি। এখন এভাবে যদি আমরা এক্সপ্রেস করি, এটা হচ্ছে ফার্স্ট সেট অফ এক্সপ্রেশন। ফার্স্ট পার্ট অফ এক্সপ্রেশনটা হচ্ছে এটা, ইন এ পোর্টফোলিও ভেরিয়েন্স। আর সেকেন্ড সেট অফ এক্সপ্রেশনটা হচ্ছে এখানে 2 আছে আর কিন্তু কোভেরিয়েন্স আছে। এখানে একটা জিনিস বুঝার আছে, সেটা হচ্ছে যখন আমাদের যে কয়টা অ্যাসেট থাকে, ধরলাম 2 অনওয়ার্ডস, বা ধরলাম 3 অ্যাসেট রেখে, এখানে তো 3টা অ্যাসেট, যদি আমরা ম্যাট্রিক্স করি 1 2 3 1 2 3, অ্যাসেট 1 এর সাথে অ্যাসেট 1 এর কোভেরিয়েন্স পাবো, অ্যাসেট 1 এর সাথে অ্যাসেট 2 এর কোভেরিয়েন্স পাবো, অ্যাসেট 1 এর সাথে অ্যাসেট 3 এর কোভেরিয়েন্স পাবো, এরকম কোভেরিয়েন্স পাবো। অর্থাৎ আমরা 3টে অ্যাসেট থাকলে মোটামুটি 9 ধরনের পাবো, ভেরিয়েন্স কোভেরিয়েন্স পাবো। 4টে অ্যাসেট থাকলে 16টা ভেরিয়েন্স কোভেরিয়েন্স পাবো। এখানে ভেরিয়েন্স পার্ট কোনটা এই 9টার মধ্যে? 9টার মধ্যে ভেরিয়েন্স পার্ট হচ্ছে এটা, কারণ এখানে 1 এ 1 এর সাথে 1 এ 1 এর সাথে ভেরিয়েন্স আছে, 2 এ 2 এর সাথে ভেরিয়েন্স আছে, 3 এ 3 এর সাথে ভেরিয়েন্স আছে। পয়েন্ট টু রিমেম্বার, ভেরিয়েন্স আর কোভেরিয়েন্সটা আরেকটু ইজিলি বোঝার বিষয়টা হচ্ছে যখন কো-মুভমেন্ট বিটুইন দ্য টু ডিফারেন্ট সিকিউরিটিজ যখন দেখি তখনই আমাদের কোভেরিয়েন্স আসে, তখন আমাদের কোনো ভেরিয়েন্স টার্ম আসে না। বাট হোয়াট হ্যাপেন্স ইফ কো-মুভমেন্ট উইথ দ্য সেম অ্যাসেট, কো-মুভমেন্ট উইথ মানে একটা অ্যাসেটের নিজের সাথে নিজেরই কো-মুভমেন্ট যদি হয়, সেক্ষেত্রে তখন আমরা ভেরিয়েন্স নিয়ে চিন্তা করি। তো সেই কারণে ওয়ানের সাথে ওয়ান অ্যাসেট ওয়ানের সাথে অ্যাসেট ওয়ানের যে কোভেরিয়েন্স, সেটা অ্যাসেট 2 এর সাথে অ্যাসেট 2 এর কোভেরিয়েন্স, অ্যাসেট 3 এর সাথে অ্যাসেট 3 এর কোভেরিয়েন্স, সেগুলো বাদ দেওয়ার পর যেটা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে আমাদের টোটাল কোভেরিয়েন্স টার্মস ইন এ এন নাম্বার অফ পোর্টফোলিও। এটাকে ইজিলি আর এক্সপ্রেস করা যায় n ইন্টু n মাইনাস 1 দ্বারা। অর্থাৎ যদি হচ্ছে কি আমাদের 3টা পোর্টফোলিও যদি থাকে, সেক্ষেত্রে আমাদের কোভেরিয়েন্সের পরিমাণ হবে হচ্ছে কি 6। এটা প্রুফ কিভাবে? প্রুফটা হচ্ছে সেই 1 2 3 1 2 3, এইটা এইটা আর এইটা 9টার মধ্যে এই 3টা কিন্তু বাদ। 9 মাইনাস 3 কত? 6, এভাবে আসছে। সো 6টা কোভেরিয়েন্সেস আমাদের এখানে আছে। এখন 6টা কি কি আছে? 2 x 2 x1 x2 সিগমা 1 2 আছে, আবার এটাও আছে, সরি 2 না, আবার এটা আছে x1 x2 সিগমা 2 1। সো দুইটা যেহেতু সেম জিনিস, সেই কারণে এটাকে এভাবে বলা হচ্ছে 2 x1 x2 সিগমা 1 2 একটা লেখা হচ্ছে, এই 2 লেখা হচ্ছে যে দুইটা থাকার কারণে। এখন এই 2 এই বিষয়টাকে হচ্ছে কি আমাদের এই 2 অর্থাৎ এই 2 অংশটুকু কভার করতেছে হচ্ছে কি ডাবল সামেশন পার্টটা। দেন j and k is not equal to j,
কারণ কে ইজ ইকুয়াল টু জে হলো হচ্ছে কি এই লাইনে পড়তো। সো কে ইজ নট ইকুয়াল টু জে, জে হচ্ছে একটা অ্যাসেট, কে হচ্ছে আরেকটা অ্যাসেট, এবং জে এবং জে কে এর মধ্যে কোভেরিয়েন্স এবং তাদের ওয়েট গুলা এখানে আনা হয়েছে। এই যে এই যে ওয়েট গুলা এবং সাথে কোভেরিয়েন্স টার্মটা এখানে আনা হয়েছে টু সিম্পলিফাই দিস হোল থিং। এটা মিন করে টু, দুইটা আছে, জে ইজ নট ইকুয়াল টু কে, জে যখন 1 হবে এক্স এক্স, জে যখন 1 হবে কে হবে হচ্ছে 2, এভাবে। আর এখানে 1 2 এভাবে চলতে থাকবে। সো এটা হচ্ছে এটার জন্য, এই যে এটার জন্য, এই অংশটুকুর জন্য, এই অংশটুকুর জন্য, আর এটা হচ্ছে এই অংশটুকুর জন্য। এই যে ডাবল সামেশনের বিষয়টা এখানে আরো ইসে বলছে, আরো এখানে ব্রডলি বলছে, আমি আমি অলরেডি ডিসকাস করছি এখানে। যখন কোভিডেন্স টার্ম জিরো থাকে তখন কি হয়, এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস। যখন কোভিডেন্স টার্ম হচ্ছে জিরো থাকে তখন যেটা যেটা দেখা যায় যে আমাদের আম, এখানে কোভিডেন্স টার্ম জিরো থাকলে পুরাটাই কিন্তু নালিফাইড হয়ে যাচ্ছে, তখন এই অংশটুকু থাকে, সেটা হচ্ছে এটা। এখন আমরা যদি এই অংশটির মধ্যে এক্স জে নিয়ে একটু যদি প্লে উইথ করি, যদি একটু করি, এক্স জে যদি একটু টুইক করি, এক্স জে কে যদি আমরা এটাকে বলি যে এক্স জে, জে হচ্ছে আমরা এন নাম্বার অফ অ্যাসেট যদি থাকে আর ইকুয়াল যদি আমরা ওয়েট দেই প্রতিটা অ্যাসেটকে, তাহলে এই যে এক্স জে এর মান হবে 1/n এখানেও। সো এখানে 1/n বসানো হয়েছে এক্স জে এর মান হিসেবে 1/n স্কোয়ার, আর সিগমার যে আগে থেকে আছে 1/n স্কোয়ার থেকে হয় 1/n ইন্টু 1/n, এর মধ্যে একটা 1/n হচ্ছে কি এটা বাইরে পাঠানো হয়েছে, আর একটা 1/n হচ্ছে এর সাথে মাল্টিপ্লাই করা হয়েছে, এইভাবে এইভাবে এটা আসছে, আর এটা মাল্টিপ্লাই করলে আলটিমেটলি এটা আসে। If we have enough independent assets, the variance of a portfolio of these assets approaches zero. কারণ এই জিনিসটা এই জন্য হয় যে 1/n এটা বলতেছে না, সো 1/n এ যখন n টেন্ডস টু ইনফিনিটি তখন 1/n হয়ে যায় হচ্ছে জিরো। সো এটা জিরো হয়ে যায় আলটিমেটলি, ভেরিয়েন্সটা পোর্টফোলিও ভেরিয়েন্স জিরো হয়ে যায়। অলরাইট, বাট ইন রিয়েল লাইফ কোভেরিয়েন্সটা আসলে জিরো হয় না, পজিটিভ থাকে ইন রিয়েল লাইফ। তো সেই কারণে উই ক্যানট সে যে এটা জিরো হয়ে যাবে, সেটা পজিটিভ থাকবে। অ্যান্ড একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে সিস্টেমেটিক রিস্ক ক্যান অ্যারাইজ ফ্রম দ্য কো মুভমেন্ট। Systematic risk can arise from the co-movement between different assets. Co-movement between different assets থেকে সিস্টেমেটিক রিস্ক অ্যারাইজ করে। এখন এখানে দেখা বিষয়টা সিস্টেমেটিক রিস্ক হচ্ছে কি আনকন্ট্রোলেবল একটা রিস্ক। তোমার দুইটা অ্যাসেটের মধ্যে রিটার্নের যে কোরিলেশন সেটা কিরকম হবে সেটা কখনোই তুমি কন্ট্রোল করতে পারো না, সেটা অবশ্যই তুমি কন্ট্রোল করতে পারো না। রিটার্নের মধ্যে কোরিলেশন সেটা আপনা আপনি হচ্ছে কি তৈরি হয়ে যায়। সেই কারণে যেটা একটা আনকন্ট্রোলেবল সেহেতু এটাকে সিস্টেমেটিক রিস্ক হিসেবে আমরা বলতেছি। সো এটুকু পোর্শন হচ্ছে আমরা কোরিলেশন থাকার কারণে আমরা এটাকে সিস্টেমেটিক রিস্ক দ্বারা আইডেন্টিফাই করতেছি। কোভিডেন্স টার্মটা থাকার কারণে এটা একটা সিস্টেমেটিক রিস্কের মধ্যে আমরা আইডেন্টিফাই করতেছি, কারণ কো মুভমেন্ট থেকেই হচ্ছে গিয়ে সিস্টেমেটিক রিস্ক আসতেছে। সো এখান থেকেই হচ্ছে গিয়ে আমাদের সিস্টেমেটিক রিস্ক অ্যারাইজ করতেছে। এখন আমরা আবার সেম অ্যাজাম্পশন যে প্রতিটা অ্যাসেটে যদি 1/n অ্যালোকেশন দিই, n নাম্বার অফ অ্যাসেট যদি থাকে, সো এখানে এক্স এর মানগুলোতে যদি 1/n আর 1/n বসাই, তাহলে যেটা খুব করতে পারি, এটা সেম সেম জিনিস এখানে যেটা করছে, এখানে যেটা করছে এরকম, বাই n,
n minus 1 by n into n minus 1 শুধু 1 by n minus 1 into sigma j কে এভাবে আসছে কিন্তু জিনিসটা দেন যেটা করছে ওরা এইটুকু অংশটাকে বাইরে রাখছে সামেশনের n minus 1 by n double summation sigma j k n by n minus 1 এভাবে আসছে এটা এখন মজার জিনিস হচ্ছে n into n minus 1 এটাকে আমরা একটু আগে বলছি যদি তিনটা অ্যাসেট থাকে তাহলে আমাদের কোভেরিয়েন্সের পরিমাণ হবে n into n minus 1 কারণ কি কারণ হচ্ছে ওই যে ডায়াগোনালি ভেরিয়েন্স থাকে এরা যদি একটা ম্যাট্রিক্স হয় কোভেরিয়েন্সের ম্যাট্রিক্সের মধ্যে এটুকু থাকে ভেরিয়েন্সটা বাকি সব কোভেরিয়েন্স সো হচ্ছে কি আমাদের n into n minus 1 হচ্ছে নাম্বার অফ কোভেরিয়েন্সেস যে কটা অ্যাসেট সেটা অনুযায়ী কত নাম্বার অফ কোভেরিয়েন্সেস কত সেটাই হচ্ছে এখানে n into n minus 1 হচ্ছে নাম্বার অফ কোভেরিয়েন্সেস আর সিগমা জে কে তো আছেই আলটিমেটলি সিগমা জে কে আর নাম্বার অফ এটা ই করলে আমাদের একটা গড় পেয়ে যাবো সিগমা জে কে এর গড় পেয়ে গেছি সো এখানে দেখা যাচ্ছে যখন আমাদের n টেন্ডস টু ইনফিনিটি তখন দেখা যাচ্ছে যে 1 বাই n জিরো হয়ে যাচ্ছে এটা পুরোটা জিরো হয়ে যাচ্ছে এই টার্মটা কারণ এখানে ডাইভারসিফিকেশন বেনিফিটটা আছে আমি কি বলতো n টেন্ডস টু যখন ইনফিনিটি হচ্ছে তখন 1 বাই n জিরো হয়ে যাচ্ছে সো এখানে আমি ডাইভারসিফিকেশন বেনিফিট না এখানে আনসিস্টেমেটিক রিস্কটাকে আমরা নালিফাই করে ফেলতেছি বাট হোয়াট অ্যাবাউট দিস ওয়ান এখানে অ্যাট বেস্ট যখন n টেন্ডস টু ইনফিনিটি হয় তখন n minus 1 আর n becomes kind of like 1 সো তখন আমাদের পোর্টফোলিও ভেরিয়েন্স হয়ে যায় শুধু এইটুকু পোর্শনটা সিগমা যে কোভেরিয়েন্সের যে এটা গড়টা অর্থাৎ অ্যাভারেজ কোভেরিয়েন্সের সমান হয়ে যায় পোর্টফোলিও ভেরিয়েন্সটা এটা আর কি সো ইয়া that's the whole chapter of chapter 2 of portfolio and yeah in this video I've tried my best uh, to present all my understandings. I might have said it boringly or I might have some mistakes as well. So please forgive me for that. I have tried my best and yeah, thanks for watching this video.